কৃষি খাতে দেশের অর্থনীতির প্রাণ হলেও বাজেটে এর জন্য থাকে না যথাযথ বরাদ্দ। প্রচলিত একঘেয়েও কৃষি বাজেটের বড় অংশই থাকে ভর্তুকিতে। কৃষি খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী কিংবা গবেষণাধর্মী প্রকল্প বরাদ্দ থাকে অপ্রতুল। বিশ্লেষকরা বলছেন সরকারের সীমাবদ্ধতা এড়াতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নিতে হবে বড় প্রকল্প। বিস্তারিত প্রতিবেদনে। কৃষি বাংলাদেশের জিডিপির প্রায় 12 থেকে 14% অবদান রাখে এবং দেশের প্রায় 40% জনগোষ্ঠী এই খাতের উপর জীবিকা নির্বাহ করে। তারপরেও বাজেটে গুরুত্ব কমছে কৃষির। কৃষকের তো সরকারের কাছে অ্যাক্সেস নেই। আমাদের পার্লামেন্টে আসে কারা ব্যবসায়ীরা, তারা তাদের ব্যবসাটাকে তাদের প্রকল্পগুলো তারা পাস করে নিয়ে যায়, কিন্তু কৃষকের পক্ষে তো পার্লামেন্টে কেউ বলে না, না ব্যবসা বলে না। এগ্রিকালচার একমাত্র প্রোডাক্ট যেটা প্রাইসটা উৎপাদনকারী নির্ধারণ করতে পারে না। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি ভর্তুকি খাতে বরাদ্দ রাখা হয়েছিল 25,644 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে তা কমিয়ে রাখা হয়েছিল 17,261 কোটি টাকা। ফলে কৃষি বাজেটকে গতানুগতিক বলছেন এই অর্থনীতিবিদ। অথচ কৃষি খাতের উন্নয়নে সুদূরপ্রসারী উদ্যোগ নিলে দেশের খাদ্য নিরাপত্তা সহ অর্থনীতিতেই বড় অবদান রাখা সম্ভব। উৎপাদন বাড়া এক কথা, আর উৎপাদনশীলতা বাড়া কিন্তু অন্য কথা। উৎপাদনশীলতা বলতে বোঝায় যে প্রতি একক আমি যে সার, এই যে আমি শ্রম, এই যে আমি সেচের পানি এবং এই যে যন্ত্রপাতি ব্যবহার করছি, তার একক প্রতি উৎপাদন বাড়ছে কিনা ক্রমাগত, এবং সেখানে এই দক্ষতার প্রশ্ন, এটা অর্থনীতির দৃষ্টিতে আমি বলছি, ওটা কিন্তু খুব একটা বাড়ানো যাচ্ছে না। তিনি বলেন, বিশ্ব যেখানে গবেষণা ও প্রযুক্তিতে বহু এগিয়ে, বাংলাদেশ সবেমাত্র ডিজিটাইজেশনে প্রবেশ করছেন। ফলে এখনও প্রযুক্তিগত পরিকল্পনায় সরকারের গড়িমসির কোনো সুযোগ নেই। ক্রপ রোবোটিক্স আসছে, এগুলোর নাম শুনলে মনে হয় বিরাট বিরাট বিষয়, কিন্তু অত কোনো বিষয় না। এগুলো সেন্সর বেসড, এগুলো করা যাচ্ছে। আমি দেখতে চাইব যে এইবার বাজেট প্রস্তাবনার ভিতরে একেবারে যন্ত্রের নাম উল্লেখ না করলেও আমরা যে একটা আধুনিক বিজ্ঞানসম্মত সেন্সর বেসড ডিজিটাল প্রযুক্তির দিকে এগিয়ে যাব, যেটি শেষ পর্যন্ত আমাদেরকে একটা প্রেসিশন এগ্রিকালচার। কৃষি খাতের উন্নয়নে সরকারের সাথে বেসরকারি খাতকে জুড়ে কাজ করা জরুরি। অথচ এই খাতে এখনো বড় কোনো মনোযোগ পায়নি বেসরকারি খাত। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি সবচেয়ে কনসার্ন যেটা হলো যে আমাদের দেশে যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে কম দামে সার দিতে হবে, তাতে যতটুকু সাশ্রয় পায় অতীতে দিয়েছে, এখনও দিতে হবে, যাতে করে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। কিন্তু আসল ব্যাপারটা যেটা হচ্ছে, যেটি আমরা মোটামুটিভাবে খেয়াল করতাম যে কনজিউমার তাকে স্টেবল প্রাইসে কিনতে হবে। আমরা যদি মনে করতাম যে আমাদের খামারদের স্টেবল প্রাইসে বিক্রি করতে হবে, এটাকে লক্ষ্য করলে কিন্তু জিনিসটা অন্য কিছু হতো এবং এই ট্রেডিশনাল জিনিস বেরিয়ে যেত। এই সরকারের সুবিধা হলো যে সরকার কিন্তু ট্রেডিশনাল গভর্নমেন্ট না। এরা ইচ্ছা করলে কিন্তু এবছরে সামান্য কিছু হলেও পোস্ট হারভেস্টে স্টোরেজের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য এবং প্রসেসের জন্য এবং ফরওয়ার্ড লিঙ্কেজের জন্য কিছুটা বরাদ্দ দিতে পারত। গেল বছর কৃষি বাজারে বরাদ্দ বেড়েছে 7%। যদিও কৃষি খাতের অন্যান্য 5 মন্ত্রণালয়ের হিসেবে এই বাজেট অপ্রতুল। রিয়াজ সেজান, 71, ঢাকা। দর্শক, কৃষি খাতের বাজেট নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমরা যুক্ত করে নিয়েছি কৃষি খাত বিশ্লেষক এবং অর্থনীতিবিদ জনাব ডক্টর জাহাঙ্গীর আলম এবং KSM মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রো কেয়ার। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জনাব জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এবছর বাজেট এক ধরনের সংকুচিত বাজেট হবে এবং যার মাধ্যমে খুব প্রয়োজনীয় জিনিসগুলোকেই নেওয়া হবে, কিন্তু কৃষি খাতের তো একটি কমপ্লিট একটা স্ট্রাকচারাল বাজেট আছে। নতুনত্ব কি আমরা দেখব? কি মনে হয় আপনার কাছে? খুব সামান্য সংকোচন করা হচ্ছে, খুব বেশি না। তো সংকোচনটা কোন খাত থেকে করা হয়? যেটা উৎপাদনশীল খাত নয়, সেখান থেকে সংকোচন করা যায়। কিন্তু উৎপাদনশীল খাত কৃষি, বাংলাদেশে প্রধান উৎপাদনশীল খাত হলো কৃষি। আদিকাল থেকে কৃষিকেই উৎপাদনশীল খাত হিসেবে চিহ্নিত করা। তো কাজে কৃষিতে বিনিয়োগ বাড়ানো সবসময় আমরা চাই, এবং যদিও অন্যান্য অনুৎপাদনশীল খাত থেকে বাজেট কমিয়ে দেয়া যেতে পারে এবং বাজেটটাকে কিছুটা সংকুচিত করা যেতে পারে, কিন্তু কৃষি খাতে সংকোচন করা সমীচীন। এখানে আমাদের বরাদ্দ বাড়াতে হবে।
থাকবে, কারণ আমাদের উৎপাদন খরচ বাড়ছে বছরের পর বছর। কৃষক আসলে অনেকটাই তারা সংকটের মধ্যে পতিত হচ্ছে, কারণ তার যে লাভ সেই লাভটা কমে আসছে। এমন একটা পরিস্থিতিতে উৎপাদন খরচকে যদি আসলে হ্রাস করতে হয় এবং প্রতি ইউনিট উৎপাদন খরচ কমাতে হলে অবশ্যই আমাদেরকে কৃষকের সহায়তা বাড়াতে হবে, এবং সেটা যদি করতে হয় তাহলে কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে। একটা জিনিস আপনি চিন্তা করেন যে এই যে সাম্প্রতিক কালে যে এত বড় বিশাল একটা মূল্যস্ফীতি, এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির দেশ বাংলাদেশ। গত নভেম্বরে ছিল 13.8%। এটা সাম্প্রতিক কালে কমেছে, কমে এখনো প্রায় 8% মধ্যে রয়ে গেছে। তো এই যে মূল্যস্ফীতি, আমাদের এশিয়ার মধ্যে বেশ কিছু দেশ ছিল যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি ছিল, কিন্তু এরা অলমোস্ট নেগেটিভে চলে এসছে, এরা ঋণাত্মক। বাংলাদেশে এই যে খাদ্য মূল্যস্ফীতি এত বেশি, এটাকে যদি আমরা কমাতে চাই, কৃষিতে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়তে হবে। একটু আবার আপনার কাছে আসছি জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই। বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করছেন আপনি। এই যে উৎপাদনশীলতা বাড়ানো এবং সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করার ব্যাপারে বেসরকারি খাতের সাথে আসলে এই বাজেট প্রত্যাশাটা কি কৃষি খাতের ক্ষেত্রে? ধন্যবাদ। দেখুন, আমাদের অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি হলো বেসরকারি খাত। আপনি যদি বাজেটে বিনিয়োগের জায়গাটা দেখেন, আমাদের জিডিপির বিগত বাজেটের যেটা সর্বাধিক বাজেট বরাদ্দ ছিল, সেখানে কিন্তু বেসরকারি খাতে আমাদের জিডিপির 22% এবং সরকারি খাতে 6%। এই মিলে 27-28% আমাদের জিডিপির বিনিয়োগকে রাখা হয়েছে। তো সেখানে বেসরকারি খাতটাই কিন্তু সর্বাধিক। আপনি যদি বাজেটের অন্তর্নিহিত ভাবনাটা যদি বের করে আনতে চান যে বাজেট কেন করা হয়, বাজেটের মূল কারণই কিন্তু দারিদ্র বিমোচন। আমাদের যেহেতু দরিদ্র মানুষের হাতে কাজ দিতে হবে, সুতরাং বাজেট শুধু সরকারের আয় ব্যয়ের হিসাব নয়, বাজেটটাই হলো সরকারের দেশের মানুষের কল্যাণে অর্থনৈতিক উন্নয়নের মূল জায়গাটাই হলো বাজেট, যেখানে সরকারি কর্মকর্তাদের বেতন ছাড়া বাকি যে উন্নয়নটা কোন খাতে হবে, আমাদের দেশের প্রয়োজনে কোন খাতটা অগ্রাধিকার হিসেবে নিয়ে আমাদের উন্নয়নের পরিকল্পনা করা দরকার, সেটা হলো বাজেট। বাজেট কখনোই সরকারের ইনকাম কত হবে তার উপর নির্ভর করে কোনো বাজেট হয় না। বাজেট হলো রাষ্ট্রের প্রয়োজনটা কি সেটাকে সবার আগে চিহ্নিত করে সেটা ঠিক করতে কত টাকা লাগে, সেটা এনবিআর কতটুকু দিতে পারবে, ব্যাংক থেকে লোন কতটুকু নেবে, বৈদেশিক সাহায্য নেবে কি নেবে না, এটা হলো সরকারের সিদ্ধান্ত। আপনি যদি বলেন যে আমাদের এনবিআর এত টাকা কামাই করেছে অতএব আমার বাজেটটা ছোট হতে হবে, আসলে তো তা না। আমাদের সেই ক্ষেত্রে আসলে কৃষি খাতের ক্ষেত্রে বেসরকারি খাত কিভাবে এই প্রত্যাশা করে? আমরা জানি যে অনেক ধরনের প্রত্যাশা আছে, বিশেষ করে বেসরকারি খাতে প্রণোদনার দাবি থাকতে পারে, এবং তারা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিভাবে প্রকল্পগুলো একসাথে করতে পারে সেটা নিয়ে আলোচনা থাকতে পারে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, দুজনেই থাকুন, একটু ফিরছি। দর্শক, চলছে অর্থযোগ, ফিরছি কিছুক্ষণ পর, ৭১ সাথেই থাকুন। আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এবং কেএসএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রো কেয়ার। জনাব জাহাঙ্গীর আলম, আবার আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে বিশেষ করে এবারের বাজেটের নানা দিকগুলো নিয়ে আলোচনা করছিলেন। বাজেটে নতুনত্ব আনার সুযোগ আছে কিনা সেই জায়গায় একটু আলোকপাত করছিলেন। স্যার, আপনি আপনার আলোচনাটা কন্টিনিউ করবেন স্যার। নতুনত্ব আনার যথেষ্টই সুযোগ আছে, এবং এই বছর সুযোগ আরো বেশি, কারণ এই বছর গুরুত্ব অনেক বেশি। আমরা চাই যে বাজেটে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হোক, এবং এখানে গত প্রায় 10-15 বছর ধরে যে ক্রমাগত ভাবে যে বাজেট হ্রাস পেয়েছে, এটাকে উল্টো খাতে প্রবাহিত করা। যেমন আমি বলছি যে 2011-12 সালে আমাদের মোট বাজেটে কৃষি খাতের হিস্সা ছিল 10.5%। গত বাজেটে এটা 6%-র নিচে নেমে এসছে। কাজে এটা একটা ভালো চিত্র। আমরা গুরুত্ব দিই কৃষি খাতকে, বলি যে আমাদের কৃষকের উন্নতি, কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে,
কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে আমরা অনেকটাই কৃপণতা করি, কারণ যেই হারে বাজেট বাড়ছে, অন্তত যদি সেই হারে কৃষি বাজেটটা বাড়ানো হয়, তাহলেও আমাদের কৃষকের যে সাধারণ নিডস যেগুলো, এগুলো আমরা মেটাতে পারি, কিন্তু সেই হারে পারছে না। কাজে আমাদের লক্ষ্য হবে যে যে হারে বাজেট বাড়ে সে হারে বাড়া, আর এবার তো কমছে, বাজেট তো বাড়ছে না। কাজে এই বছর একটু সুযোগ যে কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া এবং কৃষি খাতে বাজেট বাড়ানো এবং কমপক্ষে 10% অর্থ যাতে করে কৃষি খাতের জন্য নির্ধারণ করা হয়, এবং এটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে কৃষকের যে সাধারণ প্রয়োজনগুলো সেগুলো মেটানো যাবে, উৎপাদন খরচ প্রতি ইউনিট কমানো যাবে এবং উৎপাদন। এবং আপনি বলছেন এই বছর আসলে নতুনত্বর অনেক কিছু সুযোগ রয়েছে। জনাব মোস্তাফিজুর রহমান, একটু আপনার কাছে আসতে চাই। আমরা বলছিলাম যে আসলে এই যে গবেষণা সহ নানা ধরনের প্রকল্পে যখন বেসরকারি খাত যুক্ত হবে তখন এটার গতিশীলতা বাড়বে। সেই জায়গায় বাজেট থেকে কোনো প্রণোদনা বা বাজেট থেকে কোনো দিক নির্দেশনা আপনারা চান কিনা? অবশ্যই আপনার বাজেটে খাত ভিত্তিক নীতি কৌশল ঠিক করা হলো বাজেটের কাজ। ধরুন কৃষি একটা খাত, এই খাতের নীতিমালা কি হবে, কর্মসুযোগ সৃষ্টি কি হবে, স্থানীয় সম্পদ কি আছে সেটাকে কিভাবে সংরক্ষণ করে শিল্পায়ন করা যাবে, এবং গুড গভর্নেন্স এবং সংস্কার, এগুলো হলো বাজেটের ফান্ডামেন্টাল জিনিস। হলো এগুলো আপনি সরকারি কর্মকর্তাদের কত টাকা বেতন দেবেন, কত বাড়বে, কি হবে, এটা তো ধরেন বাজেটের একটা অতি সাধারণ, যেটা যে কেউ করতে পারে। এটার জন্য কোনো অর্থনীতিবিদ লাগে না, কিছু লাগে না। আপনি গত বছর এতজন এমপ্লয়ি ছিল, এবছর এতজন এমপ্লয়ি হবে, এত টাকা বাড়বে, এটা শেষ। মূল জায়গাটা তো হলো উন্নয়ন, মূল জায়গাটা হলো নীতি সংস্কার, মূল জায়গাটা হলো লোকাল ইন্ডাস্ট্রি করা এবং প্রোটেকশন দেওয়া, মূল জায়গা হলো কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করা, লাভজনক করা, নিরাপদ করা। আমাদের 45% শ্রম শক্তি হলে কৃষিতে। আপনি যদি দেশের দারিদ্র্য বিমোচন করতে চান তাহলে এই কৃষিতে এই লোকগুলোর হাতে তো কাজ দিতে হবে। আপনি তাকে রোদে পুড়ে খরায় মেরে এইভাবে কি কৃষি করবেন? কৃষিতে যান্ত্রিকীকরণ করতে হবে, কৃষিতে মেকানাইজেশনের পরে শিল্পায়নে হাত দিতে হবে। আপনি শিল্পায়নের কথা বলছিলেন, আমরাও মনে করি এই শিল্পায়নের উদ্যোগটা আসলে এই দিক নির্দেশনা আসলে বাজেট থেকেই আসতে হবে। সেটা শুধু বরাদ্দের ক্ষেত্রে না, এক ধরনের আগ্রহ প্রকাশের প্রয়োজনও রয়েছে। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।